এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপ কি আদালত রজত শর্মার সাথে। নমস্কার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসুন শুরু করা যাক আপকে আদালতে আজকের মোকদ্দমা। আজ আমাদের অতিথি হলেন এমন এক লিডার যিনি খুবই সংঘর্ষের সাথে, খুবই পরিশ্রমের সাথে দেশীয় পলিটিক্সে নিজের জায়গা করে নিয়েছেন, যিনি নিজের বুকে গুলিও খেয়েছেন, লাঠিচার্জ সহ্য করেছেন, জেলেও যেতে হয়েছে। এমন একজন লিডার যিনি নিজের কনস্টিটিউয়েন্সিতে খুবই পপুলার, আর এখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দেশের সবথেকে বড় নেতাদের মধ্যে উনি একজন। প্লিজ ওয়েলকাম লিডার অফ দ্য অপোজিশন অধীর রঞ্জন চৌধুরী। আর আমি আমন্ত্রণ জানাচ্ছি আপকে আদালতে আজকের জাজ, যিনি খুবই স্পেশাল। আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকে ওনাকে চিনি, আমরা একই সাথে পড়াশোনা করতাম, তারপর একসাথে জার্নালিজম শুরু করলাম। উনি টাইমস অফ ইন্ডিয়াতে ছিলেন, হিন্দুস্তান টাইমসে ছিলেন, আর এখন গার্জিয়ান নিউজ পেপারের ম্যানেজিং এডিটর উনি। প্লিজ ওয়েলকাম পঙ্কজ ভোরা। এবার আপকে আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে, প্রশ্ন আর অভিযোগের ঝড় শুরু হওয়ার আগে আজকের জাজ পঙ্কজ ভোরার অনুমতি চাইব মোকদ্দমা শুরু করার জন্য। মোকদ্দমা শুরু করা হোক। আপনার উপর প্রথম অভিযোগ ওঠার আগে একবার নজর বোলাবো অধীর রঞ্জন চৌধুরীর পলিটিক্যাল ক্যারিয়ারের দিকে। কংগ্রেসের সিনিয়র লিডার অধীর রঞ্জন চৌধুরীকে মুর্শিদাবাদের নবাবও বলা হয়। অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে 5 বার লোকসভা নির্বাচন জিতেছেন। অধীর রঞ্জন চৌধুরী হচ্ছেন লোকসভায় অপোজিশনের লিডার। কেন্দ্রে যখন ডক্টর মনমোহন সিংয়ের সরকার ছিল, তখন অধীর রঞ্জন চৌধুরীকে রেলওয়ে মন্ত্রণালয়ের মিনিস্টার অফ স্টেট করা হয়েছিল। লোকসভায় আসার আগে অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গ বিধানসভার মেম্বার ছিলেন। ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু করা অধীর রঞ্জন চৌধুরী প্রথমে বেশ কিছু বছর বামপন্থী দলের সঙ্গে কাটিয়েছিলেন। কংগ্রেসে যুক্ত হওয়ার পর অধীর রঞ্জন চৌধুরী সাধারণ কর্মকর্তা থেকে পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রদেশ অধ্যক্ষ পদ অবধি পৌঁছেছিলেন। অধীর রঞ্জন চৌধুরী স্পষ্ট বক্তা হওয়ার জন্য সবসময় কোনো না কোনো বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েন। আপ কি আদালতে অধীর রঞ্জন চৌধুরী আজ নিজের মোকদ্দমা নিজেই লড়বেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের মোকদ্দমা আপকে আদালতে। প্রথম অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর ওপর। আপ কি আদালতে কংগ্রেসের সিনিয়র লিডার অধীর রঞ্জন চৌধুরীর ওপর অভিযোগ হলো যে ইনি একটুতেই অধৈর্য হয়ে পড়েন। অধীর বাবু, আমি আপনার নামের মানে দেখছিলাম। অধীর মানে অস্থির, অধীর মানে ব্যস্তবাগীশ, অধীর মানে চঞ্চল। তাহলে কি আপনি ছোটবেলা থেকে এরকম ছিলেন, না এখনো আপনি অস্থির? আমার বাবা এবং মা যখন আমার নাম ঠিক করেছিলেন, তখন নিশ্চয়ই চিন্তাভাবনা করেই করেছিলেন। তাই সেই কারণে আমার মনে হয় যে ওনারা ঠিকই ভেবেছিলেন আর সঠিক নামই রেখেছিলেন। আমি গর্ব অনুভব করি। অস্থিরতা থাকা তো অবশ্যই দরকার। আমি হলাম অস্থির, আমি অধীর, আর বহু কিছু জিনিসের জন্য অধীর অপেক্ষায় রয়েছি। এই হলো মুর্শিদাবাদে আপনাকে রবিনহুড বলা হয়। দেখুন, কেউ কেউ হয়তো এইটা বলে থাকে, কিন্তু সেটা আমার খুব ভালো লেগেছে যে এই ধরনের উপাধি আমি পেয়েছি, আর সেই জন্য আমি খুবই খুশি। এটা কি সত্যি যে শোলে আপনার সবচেয়ে প্রিয় সিনেমা, আর ডজন খানেক বার আপনি ওটা দেখেছেন? আমার বয়সী যে লোকজন রয়েছেন না ভারতবর্ষে, আমার মনে হয় এই শোলে সিনেমাটা আমার থেকেও বেশি বার দেখেছেন। হয়তো আমি ডজন মানে বেশ কিছুবার দেখেছি, কারণ আজও
শোলের মতো সিনেমাটা আজও ঠিক ততটাই সুপারহিট প্রথম দিকে ঠিক যতটা সুপারহিট ছিল। তাই আমারও ভালো লাগে, আজও যদি আমি সুযোগ পাই তাহলে অবশ্যই দেখে নিই। এটা আমি এই জন্য জিজ্ঞাসা করছি যে আপনার যে কনস্টিটিউয়েন্সি আছে, আপনার যে এলাকা আছে, সেখানে লোকজন এটা বলে যে বাবা ঘুমিয়ে পড়, না হলে অধীর রঞ্জন চৌধুরী এসে যাবে। দেখুন, এটা তো কোনো একটা জেনারেশনে হয়েছিল, এটা ঠিক নয়। হয়তো আপনি কোথা থেকেও জানতে পেরেছেন, কিন্তু কিন্তু আমার আমার মনে হয় এইরকম চিন্তাভাবনা রাখাটা ঠিক নয়। আমি মানুষের ভালোবাসা, আশীর্বাদ আর দোয়া নিয়ে চলি। আর মানুষের দোয়া আর ভালোবাসা না থাকলে আপনার আপকি আদালতে আসার নিমন্ত্রণ তো আমি পেতাম না। তাহলে এটা কি সত্যি যে আপনি প্রথমেই নকশালবাদী হয়ে গেছিলেন, বিরোধিতা করতেন, হ্যাঁ, প্রথম থেকেই সবসময় রেবেল ছিলেন? একদম। আপনি হয়তো জেনে থাকবেন যে বাংলায় সব থেকে প্রথমে হিন্দুস্তানে যে নকশাল রাজত্ব, মানে নকশালি মুভমেন্ট শুরু হয়েছিল, তখন আমি স্কুলের ছাত্র ছিলাম। মনে হয়েছিল যে এতেই দেশের ভালো হবে, দেশের মঙ্গল হবে। দরিদ্রের সমস্ত সমস্যার হাত থেকে, সমস্ত কষ্টের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এটাই সব থেকে বড় উপায় হতে পারবে, এটাই একটা পথ হবে। তাহলে এতে যদি যুক্ত হওয়া যায়। কিন্তু ওই সময় তো আমি একদমই ম্যাচিওর ছিলাম না। তখন স্কুলে পড়াশোনা করতাম, আর সেটাও গ্রামের মতো একটা শহরের স্কুলে, সরকারি স্কুলে। তাই স্বাভাবিকভাবেই সেই সময় আমার মধ্যে এতটা বুদ্ধি বিবেচনা ছিল না, ভাবুকতা ছিল, উত্তেজনা ছিল, জিনিসের প্রতি বিদ্বেষও ছিল খুব। সব মিলিয়ে চলে গেছিলাম। তাহলে আপনার এত দম যে 14 বছর বয়সে আপনি মার্ডার করেছিলেন আর জেলে না, গেছিলেন? না, মার্ডার, আরে কোথা থেকে কি সব বলছেন মার্ডার? মানে আমরা আন্দোলন করার সময় অনেক কিছুই করেছি। যেমন ধরুন, কখনো আপনার বাড়ি থেকে হয়তো আমরা বন্দুক লুট করেছি, এমন নয়, কিছু তো একটা করেছি। জেলেও আমি বন্দী হয়ে পড়েছিলাম 6-7 বছর, এটা সত্যি কথা। আসলে এটাও কি সত্যি যে যেদিন আপনাকে অ্যারেস্ট করা হয় সেদিন আপনার বোনের বিয়ে ছিল? হ্যাঁ, বোনের বিয়ে ছিল, আমি এসেছিলাম কারণ বহুদিন পলাতক ছিলাম। তাই বোনের বিয়েতে আমার মনে হলো যে চলো একবার বোনের বিয়ে দেখে আসি, যে সব ঠিকঠাক হচ্ছে কিনা, কেমন করে হচ্ছে, শুধু কি একবার দেখে আসি ব্যাস। এই জন্য ধরা পড়ে গেছিলেন? সুযোগ পেয়ে গেছিল, আর সেই সুযোগের সঠিকভাবে সদ্ব্যবহারও করেছেন ওনারা। আমি আর বাঁচতে পারলাম না। আপনি 14 বছর বয়সে জেলে গেছিলেন, 7 14 নয়, বছর 15। ঠিক আছে, 15 হ্যাঁ, বছরই ধরে নিচ্ছে। তো তাহলে পড়াশোনা তেমন হয়নি সেই না, না, সময়? পড়াশোনাকে তো আগেই বিদায় জানিয়ে দিয়েছিলাম। আমি তো ক্লাস 9 পর্যন্ত পড়েছি, কিছু মনে করবেন না। আর সেটাও সরকারি স্কুলে। বেশি পড়াশোনা তো আমি করিনি। যদি কোনো কঠিন প্রশ্ন করেন তাহলে সেটার উত্তর দেওয়ার জন্য আমি তৈরি নই। অতটা পড়াশোনা আমি করিনি। তবুও যেটুকু বোঝার বা বোঝানোর চেষ্টা আমি করেছি, কিন্তু এত তাহলে কোন মানুষ, ক্লাস অবধি? আপনার মতো মানুষ, জজ সাহেবের মতো সব দিগ্গজ মানুষ আমি নই। না দেখুন, আপনি তো দিগ্গজ বটেই। আমি শুনেছি যে আপনার বুকে এখনো গুলির দাগ হ্যাঁ, রয়েছে। সেটা তো আছে, সে তো অবশ্যই আছে, অবশ্যই আছে। সংঘর্ষ করার সময় তো আমি একজন ফৌজির মতো ছিলাম, সংঘর্ষ করতাম সত্যের জন্য, ন্যায়ের জন্য। তার জন্য গুলি চালাক যেই চালাক, তাতে আমার কিছু এসে যায় না, আমি পরোয়া করি না। তাহলে গুলি খেয়েছেনও আবার চালিয়েছেনও? না, চালাইনি, খেয়েছি, প্রয়োজন পড়লে চালিয়েও ছিলাম, ভয় এবার দেখানোর দেখুন, জন্য, উত্তপ্ত করার জন্য, বাঁচানোর জন্য। আগে 7 বছর জেলে ছিলেন। 1986-তে আপনার উপর চার্জ লেগেছিল যে আপনি একজন সিপিএম লিডারের হত্যা করেছিলেন, মার্ডার। এইসব তো দেখুন, রাজনীতিতে কি হয় সেটা আলাদা ব্যাপার। রাজনীতিতে তো, যেমন বিশেষ করে যদি বাংলার কথা বলা হয়, হিন্দুস্তানের অন্যান্য জায়গাতে এসব আছে। আজকাল রাজনীতি করাটা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ রাজনীতিতে বিপক্ষ হওয়া আর সত্যের পক্ষে লোকেদের জন্য এটা অপরাধ বলে মনে করা হয়। সেই জন্য কখনো কখনো আমার বিরুদ্ধে মিথ্যে সব তথ্যের আধারে নকল মোকদ্দমা করা হয়। কি করব, কিছু করার তো নেই। এখনও আমার বিরুদ্ধে কেস রয়েছে, সেটা নয়,
পুরো ওই লিস্ট সবকিছুই- আছে আপনার বিরুদ্ধে, ওই কতগুলো সবকিছুই কেস হয়েছিল। আছে, হ্যাঁ পুরো লিস্ট আছে আমার কাছে হ্যাঁ আপনার রাখুন বিরুদ্ধে। না, আদালতে এসেছি। আমি তো আসল আদালতে পেশ করেছি, এখন তো এই আদালতে এসেছি, তাতে কি হয়েছে? দেখুন, আসল আদালত তো ওটা যেখানে আপনাকে বারবার যেতে হয়, পছন্দ জনতা করে সিদ্ধান্ত আমাকে। নয় যে আপনি। সেটা তো আলাদা ব্যাপার। সেই আদালতে যেতে আমারও খুব ভালো লাগে, যথেষ্ট ভালো লাগে। আমি চাই যে বারবার জনতার আদালতের সামনে দাঁড়িয়ে তাদের মুখোমুখি হয়ে যতটা আমার কাছে আমার পক্ষে সম্ভব আমি জবাব দেব। এ নিয়ে আমার কোনো রাগ নেই। যেই হোক, এখানে যত আমার ভাই বোনরা রয়েছেন, আমাদের যত বয়স্করা, যার ইচ্ছে সে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। তো আমি কারোর 2005 ওপর- অভিযোগ উঠেছিল ডবল মার্ডারের আপনার উপর। হ্যাঁ, আর বলবেন না, বাংলায় ডবল ট্রিপল লেগেই থাকে। মার্ডার কেসের অভিযোগের তো বৃষ্টি হয়, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। যে আমার বিরুদ্ধে সঠিক পদ্ধতিতে কেউ যদি রুলিং পার্টির বিরুদ্ধাচরণ করে, কখনো কখনো হয়ে যায় এসব। কিন্তু আমি তো চাই যে আদালতের সামনে পেশ হোক সেটা। যদি সঠিকভাবে আমি কোনো অন্যায় কোনো কাজ করে থাকি, যদি কোনো আইন বিরুদ্ধ কাজ করে থাকি, তাহলে আমারও শাস্তি হওয়া উচিত। তাহলে তো শোলের মতোই আপনার জীবন কেটেছিল, জয় আর বীরুর মতো জেল থেকে বারবার যাওয়া আসা। জেলে আমি অনেকবার গেছি, কারণ আমি জেলকে আপনাদের মতো মনে করি না। আমি মনে করি জেল হলো একটা ইউনিভার্সিটি। কিন্তু আপনি সত্যিই কি কখনো কাউকে মেরেছেন? দেখুন, যদি আমি মেরেও থাকি তাহলে এই আদালতে কেন বলবো? যদি আমি যদি সেই রকম একটা বোকা লোক হতাম, তাহলে কি আপনারা আমাকে সদনে দেখতে পেতেন? আর এখানেও কি আপনারা ডাকতেন? ততটা বোকা নিশ্চয়ই নই, এটা ধরে নিয়েই এগোন। আপনি এই যে ইলেকশন এফিডেভিটে ডিক্লেয়ার করেছেন, সেখানে 26টা কেস আছে, হ্যাঁ, সেখানে অনেকগুলো মার্ডারের কেসও হ্যাঁ, আছে। অনেকগুলো। কি করব? আপনার যদি মনে হয় যে মার্ডার কেসে, আমার বিরুদ্ধে মার্ডার কেসের ফর্জি কেসে মোকদ্দমা করবেন, তাহলে করতে চাইলে করতে পারেন, আজও করতে পারেন। এটা মেনে নিয়েই আমি চলি যেখানে রাজনীতি করি, যে এই আজকের তারিখে কিছু মনে করবেন না, আমাদের সাথীরা হিন্দুস্তানের রাজনীতিতে এটা একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বিরোধ করাটা কোনো অপরাধ নয়, বিরোধিতা করাটা কোনো অন্যায় নয়, কোনো বেআইনি কাজ নয়। বিরোধিতা করাটা উচিত। বিরোধিতা করলে আমাদের লোকতন্ত্রের আরও উন্নতি হবে, লোকতন্ত্র আরও শক্তিশালী হবে। আর তার সঙ্গে বিরোধিতারও সত্তাতে যেই থাকুক না কেন তার সম্মান করা উচিত, তাকে অনুমতি দেওয়া উচিত। অনেকগুলো কেস রয়েছে পাবলিক সার্ভেন্টকে মারার। পাবলিক সার্ভেন্টকে মেরেছি মানে আপনি কোথা থেকে খুঁজে নিয়ে এসেছেন আমি জানি এই না। দেখুন, আপনারই তো, আপনি সেটা সাবমিট আপনাদের করেছেন, যে তাতে আছে। ইনভেস্টিগেশন অফিসার রয়েছে তার থেকে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। কিছু কেস আছে যাতে বন্দুক ছিনিয়ে নিয়েছেন। হ্যাঁ, সেটা তো আগে থেকেই রয়েছে, অনেক আগের ঘটনা। আমি তো এখানে বললামই আপনাকে, যা করেছি তাতে লুকোনোর তো তেমন কিছু দরকার নেই আমার, কারণ যা আছে তাই আছে। তাহলে আপনার আপনার হিসাব সামনেই। অনুযায়ী আপনার উপরে কতগুলো কেস চলছে? আমাকে দেখতে হবে, উকিলবাবুকে জিজ্ঞেস করতে হবে। যদি আপনার মতো উকিল যদি আমার থাকতো তাহলে তো বলার প্রয়োজন হতো না। আমার তো আপনার মতো মানে রজতবাবুর মতন উকিল দরকার। আমি তো আপনার যে ইলেকশন এফিডেভিট রয়েছে হ্যাঁ, সেটা দেখেছি, আমি তো তাতে কিছুই ক্রিমিনাল লুকাইনি। কেসের লিস্ট হ্যাঁ, আছে, রয়েছে। অবশ্যই আছে। আর আপনি যদি এখন এই বছর দেখেন, সেখানে 90% কেসে আমি ছাড়াও পেয়ে গেছি। এইবার যদি আমি ভোটে দাঁড়াই তাহলে আবারও আমাকে এফিডেভিট জমা দিতে হবে, তখন দেখা যাবে যে এর মধ্যে 90% নেই। কিন্তু এমন অনেকগুলো ঘটনা রয়েছে, যেমন 2013 ফেব্রুয়ারি মাসের ঘটনা। সরকারি গাড়িতে দাঁড়িয়ে আপনি প্রোটেস্ট শুরু হ্যাঁ, করেছিলেন, নিশ্চয়ই করেছি। তখন সাপোর্টাররা ডিএম অফিসে ভাঙচুর করেছিল, তখন আপনি আপনার শার্ট খুলে হাওয়ায় ওড়াতে লাগলেন না, সৌরভ গাঙ্গুলির মতো। আমি বলেছিলাম যে দেখো, তোমরা ভাঙচুর করো না, আন্দোলন করো। আর সেই সময়কার বয়ান যদি আপনি দেখেন তাহলে দেখবেন আমি বলেছিলাম যে I was thriving hard to pacify the agitated mobs. আমি এটা বলেছিলাম সবাইকে শান্ত করার জন্য। একটা গাড়িতে দাঁড়িয়ে আমাকে মানুষকে এটা বলতে হয়েছিল যে শান্ত হয়ে যাও। তাই সাধারণ মানুষের বিষয় নিয়ে আমাদের লড়াই করা উচিত। এজন্য যদি কালেক্টর সাহেবকেও, যদি এমনকি ডিজি, আইজি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবার বাড়িতেই যদি আমাকে যেতে হয়, আন্দোলন চলাকালীন আন্দোলন করতে হয়,
এখনও আমি যাওয়ার জন্য একেবারেই রাজি রয়েছি। এতে আমার কোনো আপত্তি নেই। আমার কোনো চিন্তা করার কোনো কারণই নেই। এখন আমি এটাই মেনে চলি। এখনও যদি প্রয়োজন পড়ে তাহলে এটাই করব, আপনি যেটা বলছেন। এটা খুব ভালো কথা যে আপনি অ্যাডমিট করছেন যে আপনি এটা করে যাবেন, তাই না? হ্যাঁ, অবশ্যই করব। আর সব সময় অস্থির হয়ে চলবেন, হ্যাঁ, অবশ্যই অস্থিরতা সেটা হবে। বজায় থাকবে। অবশ্যই সেটা হব। এই কারণে অস্থির হয়ে থাকব যখন দেখব, যখন আমার এইটা অনুভব হবে যে কখনো যদি কোথাও অন্যায় হয়ে থাকে, বিরোধিতা করার জন্য যদি আমাকে জেলের পেছনেও যেতে হয়, যদি মারও খেতে হয়, দ্বিতীয়বার আবার যদি গুলি খেতে হয়, তা নিয়ে আমার একদম কোনো কিছু যায় আসে না, কোনো পরোয়া করি না আমি।